আলু, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে মাছের ঝোল, সঙ্গে টমেটোও আছে। আপনারা হয়তো ভাবছেন আবার একটা মাছের ঝোলের রেসিপি, কিন্তু যদি ভেবে দেখেন বাঙালি মাছের ঝোলের কিন্তু পারমুটেশন কম্বিনেশন অনেক। কী মাছ ব্যবহার হচ্ছে, কী সবজি ব্যবহার হচ্ছে, বা কী স্পাইসেস বা মশলা ব্যবহার হচ্ছে, সেই ভিত্তিতে মাছের ঝোলের রেসিপিগুলো বদলে যায়। অর্থাৎ প্রত্যেকটা মাছের ঝোল কিন্তু আলাদা আলাদাভাবে রান্না করা হয় পদ্ধতি মেনে। তো সেই রকমই একটি খুব সহজ মাছের ঝোলের রেসিপি আজকে দেখাবো। এটাকে একেবারেই বিগিনার্স রেসিপি বলা যেতে পারে, কারণ পদ্ধতিগতভাবে বা উপকরণের দিক থেকে খুব সহজলভ্য জিনিস দিয়ে তৈরি করা এবং সময়ও লাগে কম। প্রথমে আমরা যেটা প্রেপ ওয়ার্ক হয় সেটা করে নিই। 4টে আলু ব্যবহার করা হয়েছে, 3টে ছোটো টমেটো, একটা পেঁয়াজ, একটা বাঞ্চ ধনেপাতা আর 3টি কাঁচা লঙ্কা। এগুলোকে আমরা খুব ভালো করে ধুয়ে নেব প্রথমেই। এক্ষেত্রে সবজি একটু কম বেশিও করতে পারেন। সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে ঝেড়ে নিয়ে আলু লম্বা লম্বা করে ওয়েজেস কেটে নিতে হবে। এক্ষেত্রে আমি যেটা করি, এই রান্নাটা করতে গিয়ে আমি আলুর খোসা বাদ দিই না, খোসা সমেতই আলু মোটা মোটা লম্বা লম্বা করে যেটা ওয়েজেস হয় কেটে নেওয়া হয়, সেভাবেই কেটে নিচ্ছি। এবার আলুগুলোকে আরও একবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এবং এক্ষেত্রে যেহেতু খোসা ব্যবহার হচ্ছে বেশ ভালো করে ধোবেন যাতে কোনো রকম মাটি না লেগে থাকে। আলু যখন ধোয়া হয়ে যাবে, আলু ধোয়ার যে জলটা সেটা ফেলে দেবেন। আমি এখন যদিও ফেলে দিচ্ছি, আমি ওটা গাছে ঢেলে দিই। এবার এর মধ্যে হাফ চা চামচ করে নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে আলুটাকে রেখে দিন। আলুটা ম্যারিনেট করে রাখা থাকবে, এতে মশলাও যেমন দেওয়া হলো, আবার আলু কালোও হবে না। তো দেখুন, খুব ভালো করে আলুতে মশলাগুলো মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটিকে ছাড়িয়ে নেওয়ার পরে প্রয়োজন পড়লে অবশ্যই ধুয়ে নিতে হবে, আমাকে যেমন ধুতে হয়েছে। পেঁয়াজের গায়েটা নোংরা লেগেই থাকে, তো খোসা ফেলে দেওয়ার পরে পেঁয়াজটাকে কিছুই করবেন না, ধুয়ে নিয়ে রাফলি চপ করে নেবেন, যেটা স্লাইস করা বলে আর কি। তো সেইভাবেই পেঁয়াজটাকে কেটে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে সাজেস্ট করব খুব থিন স্লাইস করবেন না, একটু মোটার দিকেই রাখবেন। মনে হলে দুটো পেঁয়াজও দিতে পারেন। এরপরে আমি ছোট ছোট 3টে টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলোকে চপ করে নিতে হবে। যদি দেখা যায় যে বড় টমেটো, সেক্ষেত্রে কিন্তু 3টে দেওয়ার দরকার নেই। খুব বড় হলে তো একটা, মাঝারি সাইজের হলে 2টো টমেটো কেটে নিন। টমেটো কাটা হয়ে গেলে যেটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ক্ষেত্রে প্রথমেই বলবো, আমি 3টি কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে স্লাইস করে নেওয়া হয়েছে। যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আরও কাঁচা লঙ্কা দেবেন, এবং যদি ঝাল কম খেতে চান লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন। এরপরে এক বাঞ্চ ধনেপাতা নিয়ে, সেটা আগে ধুয়ে নেওয়া হয়েছিল, ধনেপাতাকে রাফলি চপ করে নিতে হবে। ধনেপাতা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আমার সবজি কাটা শেষ। এবার আমি এখানে নিয়েছি 6 পিস কাতলা মাছ, মোটামুটি 500 গ্রাম মাছ আছে। কাতলার বদলে অন্য যে কোনো বড় কাপ, রুই, মৃগেল, কালবোস বা স্যামন, এই যে কোনো মাছই ইউজ করতে পারেন। তবে হ্যাঁ বলবো যে উইথ বোন যে মাছ হয় তাতেই কিন্তু স্বাদটা ভালো হয়। এবার মাছগুলোকে হাফ চা চামচ করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিন। এরপরে বাকি রান্নাটা হবে। এবার আমরা যেটা করব, একটা কড়াইয়ের মধ্যে 5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলের বদলে চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এই যে সিগনেচার গন্ধটা সেটা থাকবে না। তেলটাকে না কড়াইয়ের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিন। ননস্টিক প্যান ইউজ করতেই পারেন, আমি কিন্তু একটা হেভি ডিউটি ট্র্যাডিশনাল কড়াই ব্যবহার করেছি। তেলটা ততক্ষণ গরম হবে যতক্ষণ না তেলের রং চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে খুব সামান্য করে নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে দিন, মানে এটা 1-এর 4 চামচ করে হবে, 1-এর 4 চা চামচ আর কি। এটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এরপর মাছগুলো ভাজা হবে। এই নুন হলুদটা দেওয়ার ফলে আর এই যে ম্যারিনেশন করা ছিল, সেই জন্য মাছ কড়ায় লাগবে না। এটা কিন্তু একটা খুব ভালো ট্রিক মাছকে ঠিকভাবে ভাজার। আমি এখানে দেখাচ্ছি একটা একটা করে মাছ ভেজে, আপনারা কিন্তু চাইলে
একসঙ্গে 2 বা 3টে করেও মাছ ভেজে নিতে পারেন। একটা মাছকে ভালোভাবে ভাজতে অন্তত 1 মিনিট সময় লাগে। মাছ ভাজা দেখার একটা উপায় হচ্ছে মাছের যে ছাল বা স্কিনটা থাকে সেটা যেন ক্রিস্পি হয়। ভাজা হলে মাছকে কড়াই থেকে উঠিয়ে নিন এবং বাকি মাছগুলো ভেজে নিন। আমি এখানে আর এক পিস মাছ ভেজে দেখাচ্ছি। এই মাছ ভাজার সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এই একই পদ্ধতিতে বাকি যে মাছগুলো আছে সেটাও ভেজে নিতে হবে। মাছ ভাজা যখন হয়ে যাবে তারপরেও দেখবেন কড়াইতে বেশ খানিকটা তেল পড়ে থাকছে, সেই তেলেই রান্নাটি হবে। তো এক্ষেত্রে বলবো যদি চান একটু তেল কমিয়ে নিতে পারেন। এবার এই কড়াইতে আমরা ফোড়ন দেব। 3টে শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ 5 ফোড়ন বা বেঙ্গলি 5 স্পাইসেস। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট রান্না করুন, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা যে ম্যারিনেটেড আলুগুলো আছে আলু দিয়ে দেবো। আলু দিয়ে 1 মিনিটের মতো ভাজবো, এটাকে ভাজা কম সাঁতলানো বেশি বলা যেতে পারে আর কি। আলুটা মোটামুটি 1 মিনিটের মতো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেবেন। পেঁয়াজ দেওয়ার পরে 3 মিনিট ভাজবেন, এতে আলু আর পেঁয়াজ দুটোই খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। ভাজা হয়ে যাচ্ছে যখন পেঁয়াজটা বেশ দেখবেন পেঁয়াজ আলু ভাজা হয়ে যাচ্ছে, একটা বেশ গোল্ডেন গোল্ডেন রং এসে যাচ্ছে। আর এই সময় কিন্তু ভালো করে নাড়তে থাকবেন একটা খুন্তি দিয়ে। এর মধ্যে এবার দিয়ে দেবেন যে চপ টমেটোস রাখা হয়েছিল টমেটো কেটে, সেটা দিয়ে 1 মিনিটের মতো রান্না করবেন। তাতে যেটা হবে টমেটোগুলো একটু গলে গলে যাবে, নরম হবে, হয়তো পুরো গলবে না। এই সময় 1 মিনিট রান্না করার পরে টমেটো দেখবেন গলে যাচ্ছে। তো এই সময়টা কন্টিনিউয়াসলি ফ্লেমের কাছে থাকতে হবে এবং ভালো করে মেশাতে হবে, সো দ্যাট কড়াইয়ের গায়ে যেন মশলা লেগে না যায়। তো টমেটোটা খুব ভালো করে যখন মিশে যাচ্ছে এর মধ্যে যে লঙ্কাগুলো কাটা হয়েছিল লঙ্কাগুলোকেও দিয়ে মিশিয়ে নেবেন। লঙ্কা দিয়ে মেশানোর পর দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসছে। আগেই বলেছি লঙ্কা নিজের ইচ্ছা মতো একটু বাড়িয়ে কমিয়ে দেবেন। এই সময় আরও 1 মিনিট রান্না করবেন। রান্না করার পরে এরপরে আমরা এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো। অনেকে রান্নার শেষে ধনেপাতা দেন, আমি এক্ষেত্রে সেটা পছন্দ করি না। ধনেপাতাটা দিয়ে রান্না করলে যেহেতু মশলা অলমোস্ট কিছুই প্রায় ব্যবহার হচ্ছে না, ধনেপাতার গন্ধেই কিন্তু রান্নাটা হবে। ধনেপাতা দিয়েও আরও বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিন, এতেই আলু বেশ খানিকটা রান্না হয়ে যাবে। এগুলো যখন মিশে গেল এবারে আমরা একটু স্পাইস অ্যাডজাস্ট করবো। সেক্ষেত্রে আমি যেটা করেছি 1 চা চামচ করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর বেশি মশলা আর লাগবে না। যদি দেখেন পুরো হিসাবটা মোটামুটি 1 চা চামচ বা 1 টিস্পুন করে মশলাগুলো লাগছে, নুন একটু বেশি লাগছে। এটা দিয়ে 3 মিনিট রান্না করবেন, করে দেখবেন অয়েল ফ্লোট করছে, তেল বেরিয়ে আসছে মশলার বাইরে থেকে। তো আর টমেটোগুলো মোটামুটি এই সময় পুরো রান্না হয়ে যাবে আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে রান্নাটির থেকে। এরপরে এর মধ্যে দিয়ে দেবেন 2 কাপ পরিমাণ জল। আমি যে বাটিটার মধ্যে মাছ রেখেছিলাম তার মধ্যেই জল নিয়ে নিয়েছিলাম, তাতে যেটা হয় মশলা নষ্ট হয় না। এই জলটা ভালো করে দিয়ে মিশিয়ে এরপরে আমাদেরকে একটা চাপা দিতে হবে, দিয়ে রান্না করতে হবে। তার আগে আমি একবার একটু স্বাদ দেখে নিচ্ছি, আমার মনে হয়েছে একটু নুন লাগবে, তাই আমি সামান্য নুন দিয়েছি। কে কী নুন ব্যবহার করছেন তার উপরেও ব্যাপারটা খানিকটা নির্ভর করে। আমি লো সোডিয়াম সল্ট যেহেতু ব্যবহার করি সেক্ষেত্রে আমার একটু নুনটা বেশি লাগছে। যাই হোক, মশলা পুরো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে কড়াইটিকে একটি ঢাকা দিয়ে ফ্লেমটাকে একটু কমিয়ে দিন, দিয়ে 5 মিনিট রান্না করুন। 5 মিনিট রান্না করলে যেটা হবে আলু কিন্তু নরম হয়ে রান্না হয়ে যাবে, কিন্তু শেপটা ঠিক থাকবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, এই সময় আলু কিন্তু পুরো রান্না হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো ছিল মাছগুলো এক এক করে দিয়ে দেব। কড়াইতে সাফিসিয়েন্ট জল রয়েছে বা ঝোল রয়েছে, তো মাছ খুব ভালো করেই রান্না হবে। মাছ দেওয়ার পর খুব লাইট করে মেশাতে হবে, মানে এই সময়টা লাগলে আরেকটু জল দিয়ে দিন প্রয়োজন যদি মনে হয় যে খুব ঘন হয়ে এসছে, কারণ মাছের ঝোল যখন জিনিসটা তো আলটিমেটলি পাতলাই হবে। মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না হবে, তার বেশি রান্না করার কোনো দরকার নেই।
মোটামুটি যেটা দেখবেন মাছে একটা ফুট ধরবে, ফুট ধরার পর তেলটা সাইড থেকে ভেসে উঠছে, লালচে তেল উঠে আসবে। এটা হলেই বুঝবেন যে আপনার রান্না রেডি। মাছের ঝোল যেটা আলু, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা দিয়ে সেটা রেডি হয়ে গেছে। এই সিম্পল যে বাঙালি মাছের ঝোল বা ফিশ কারি, এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। সবথেকে বড় কথা, এটা একটা অল সিজন রেসিপি, কারণ যা যা ব্যবহার করা হয়েছে যে কোনো ঋতুতে অ্যাভেলেবল। জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আমি দেবযানী রান্নাঘরে ফিরে আসব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের সঙ্গে কথা হবে কমেন্ট বক্সে। ভালো থাকবেন।